শিক্ষার্থী, আজ আরো একটি ক্লাস নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকের আমাদের ক্লাসের বিষয় গুণগত রসায়নের ইলেকট্রন বিন্যাস। মৌলের ইলেকট্রন বিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। তুমি যদি ইলেকট্রন বিন্যাস না পারো তাহলে রসায়নের অনেক বিষয়ে তোমাকে সমস্যায় পড়তে হবে। সুতরাং আজকের ক্লাসটি তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো তাহলে ইলেকট্রন বিন্যাস নিয়ে আশা করি তোমার আর কোনো সমস্যা থাকবে না। চলো আমরা ক্লাসে ফিরে যাই। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে থাকবো। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, প্রভাষক, রসায়ন, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আমি শুরুতেই বলেছিলাম আমাদের ক্লাসের বিষয়, মূল প্রতিপাদ্য বিষয় ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস কি? ইলেকট্রন বিন্যাস হলো মৌলের পরমাণুতে যে সুশৃঙ্খল নিয়ম মেনে ইলেকট্রন অবস্থান করে তাকে ইলেকট্রন বিন্যাস বলা হয়। ইলেকট্রন বিন্যাসের কয়েকটি নিয়ম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। ইলেকট্রন বিন্যাসের প্রথমটি দেখো, প্রথমটি হলো আউফবাউ নীতি, দ্বিতীয়টি কি? পাউলির বর্জন নীতি, 3 নম্বর নিয়মটি কি? হুন্ডের নীতি। ইলেকট্রন বিন্যাসের এই 3টি নীতি তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমার আর কোনো ক্লাসে কোনো সমস্যা, কোনো টপিকসই আর তোমার থাকবে না। বুঝতে পেরেছো বিষয়টি? আউফবাউ এই শব্দটি হলো জার্মান শব্দ। এর অর্থ হলো বিল্ডিং আপ, অর্থাৎ প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের যে নীতি, এটাকে আউফবাউ নীতি বলা হয়। প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর ধাপে ধাপে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করার যে নীতি, এটাকে আউফবাউ নীতি বলা হয়। এখানে আমরা আউফবাউ নীতির যে ধারা, এটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d। এই ধারা অনুসারে ইলেকট্রন প্রবেশ করবে, এটাই হলো আউফবাউ নীতি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো পলির বর্জন নীতি, খুবই গুরুত্বপূর্ণ এই নীতিগুলো কিন্তু। এই নীতি অনুসারে বিজ্ঞানী পলি বলেছেন যে একটি অরবিটালে সর্বাধিক 2টো করে ইলেকট্রন থাকতে পারবে। একটা অরবিটাল, সেখানে 2টোর বেশি ইলেকট্রন থাকার কোনো সুযোগ নাই। খেয়াল করো, আমরা যদি তোমাদেরকে দেখাই, মনে করো যে এরকম একটা অরবিটাল, ধরো এটা একটা অরবিটাল বা একটা ব্লক। এখানে এরকম একটা আপার স্পিন আর একটা হলো লোয়ার স্পিন। বুঝতে পেরেছো? একটা ঊর্ধ্বমুখী, একটা নিম্নমুখী। এই দুটো ইলেকট্রনের বেশি একটা অরবিটালে ইলেকট্রন থাকার কোনো সুযোগ নাই। এটি হলো পলির বর্জন নীতি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা আজকে এর প্রয়োগগুলো তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের কোনো সমস্যা আর থাকবে না ইলেকট্রন বিন্যাস নিয়ে। দেখো, আমরা আউফবাউ নীতির যে বিষয়টা আমরা পড়লাম, যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা কোনটির শক্তির মান কত আমরা বুঝবো কেমনে? খেয়াল করো, কিন্তু আমরা কি বোঝার জন্য এই যে এই সূত্রটা খেয়াল করো, এই সূত্র দিয়ে আমাদেরকে বুঝতে হবে। আমরা তোমাদেরকে দেখাই যে দেখো 3D, 3D এটি একটি অরবিটাল। হ্যাঁ, এখানে আমরা দেখাই এখানে যে এখানে এন, এন প্লাস এল, এটা কিন্তু সূত্র এন প্লাস এল। এই সূত্র অনুসারে 3D এর জন্য খেয়াল করো, 3D সমান সমান আমরা কত লিখতে পারবো?
এখানে এন এর মান কত, এই যে থ্রি, এন এর মান হলো থ্রি, এন এর মান থ্রি। আর এল এর মান কত, এল এর মান হলো এই যে ডি, মানে এল এর কোন মানের জন্য আমরা ডি পাই, এন, এল এর যখন মান টু হয় তখন আমরা কি পাই, আমরা ডি অরবিটাল পাই। তার মানে এখানে এল এর মান হলো টু, তার মানে আমাদের এখানে সংখ্যা দাঁড়ালো ফাইভ। আচ্ছা, আমরা আর একটা দেখে দেখো, ফোর এস, ফোর এস এর ক্ষেত্রে কেমন হবে দেখো, ফোর এস ইজিক্যাল টু, এখানে ফোর প্লাস জিরো ইকুয়াল ফোর। কেন হলো দেখাই আমি তোমাদেরকে, যে এল ইজিক্যাল টু যখন জিরো হয়, জিরো হলে তখন আমরা কি পাই, জিরোর জন্য আমরা পাই এস, জিরোর জন্য আমরা এস উপশক্তি স্তর পাই, তাই না? এরপরে এল ইজ ইকুয়াল টু ওয়ান যখন হয় তখন আমরা কি পাই, সেটা আমরা পি উপস্তর পাই। খেয়াল করো, এল ইজ ইকুয়াল টু যখন টু হয় তখন আমরা কি পাই, ডি উপস্তর পাই বা ডি অরবিটাল পাই। হুম। এরপরে এল ইজ ইকুয়াল টু যখন থ্রি হয়, থ্রি হয় তখন আমরা কি পাই, এফ, এফ অরবিটাল পাই আমরা। দেখো, এখন এল এর মান, এই যে আমাদের সূত্র কি, সূত্র হলো আমাদের এন প্লাস এল, এটা আমাদের সূত্র। তো এই এন এর মান হলো থ্রি, এন এর মান থ্রি, আমরা থ্রি বসালাম। আর এল এর মান, এই যে ডি, এল এর কোন মানের জন্য ডি পাই আমরা, এই দেখো এখানে এল এর মান যখন টু হয় তখন আমরা ডি উপস্তর পাই। আমরা এই অনুসারে আমরা পেলাম কত, তার মানে আমরা যদি এটাকে, আমরা ফাইভ পেয়েছি আমরা, দেখো তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম দেখো, যে থ্রি ডি অরবিটালের শক্তির মান ফাইভ, আর ফোর এস অরবিটালের শক্তির মান হলো ফোর, তাই তো? তার মানে দাঁড়ালো, তার মানে দাঁড়ালো হলো দেখো, যে থ্রি ডি ইজ গ্রেটার দেন ফোর এস, থ্রি ডি অরবিটালের শক্তির মান ফোর এর চেয়ে বেশি, কিন্তু ইলেকট্রন প্রবেশ করবে নিম্ন শক্তি স্তরে, এই জন্যই আসলে এখানে ইলেকট্রন থ্রি ডিতে আগে না গিয়ে ফোর এসে আগে যাবে। আচ্ছা, কিন্তু যখন, খেয়াল করে কিন্তু, যখন থ্রি ডি এবং ফোর পি, ফোর পি হিসাব করো তো, ফোর পি, ফোর পি ইজিক্যাল টু কত হবে, ফোর পির ক্ষেত্রে দেখো ফোর প্লাস পির জন্য কত, ওয়ান পাই আমরা, তার মানে এক্ষেত্রে ফাইভ। এখন দেখো তো, একটু বিষয় খেয়াল করো, এখানে ফোর পি, কালারটা একটু চেঞ্জ করে দিই তোমাদেরকে বোঝার জন্য। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাবো কি, যে থ্রি ডি এটাও ফাইভ হলো, দেখো এখানে থ্রি ডি ফাইভ, থ্রি ডি ফাইভ। আচ্ছা, কালার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা দেখো, এখানে থ্রি ডির ক্ষেত্রে শক্তির মান কত, ফাইভ। আবার ফোর পির ক্ষেত্রে শক্তির মান কত, এক্ষেত্রেও ফাইভ। এখন বলো তো ইলেকট্রন কোথায় আগে যাবে, আমরা তো বললাম এন প্লাস এল অনুসারে যাবে। যখন দেখা যাবে যে দুটি অরবিটালের শক্তির মান একই, এন প্লাস এল এর মান একই হয়, তখন প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কিন্তু বিবেচনায় আনতে হবে। কিসের মান, এন এর মান। আমরা তো জানি যে এন, এন ইজিক্যাল টু প্রথমটার ক্ষেত্রে কত, থ্রি, আর পরেরটা কত, এন ইজিক্যাল টু ফোর, তাই তো? ফোর পির ক্ষেত্রে এন এর মান ফোর, আর থ্রি ডির ক্ষেত্রে এন এর মান থ্রি। তো আমরা আমরা জানি যে ফোর ইজ গ্রেটার দেন থ্রি, সুতরাং ইলেকট্রন আগে থ্রি ডিতে প্রবেশ করবে। এই যে ইলেকট্রন থ্রি ডিতে আগে যাবে, এটাকে আসলে বলা হয়েছে মেডিল্যাঙ্গের নীতি। বুঝতে পেরেছো, মেডিল্যাঙ্গের নীতি।
আচ্ছা, পরেরটা দেখো। এটা একটু মুছে দিই, তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, পাউলির বর্জনীতি খেয়াল করো। পাউলির বর্জনীতি। আচ্ছা, এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দেব। আচ্ছা, পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি কি, আমরা কিন্তু এর আগে পড়ে আসছি। পাউলির বর্জন নীতি হলো যে একটি পরমাণুতে যদি দুইটি ইলেকট্রন থাকে, একটি পরমাণুতে, বিজ্ঞানী পলি কিন্তু বলছে যে একটা অরবিটালে দুইটির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। কারণ এই দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই কিন্তু এক হবে না। খেয়াল করো কিন্তু, একটি পরমাণুতে যে দুটি ইলেকট্রন থাকবে, এই দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান এটা কখনোই সমান হতে পারবে না। এটা হলো পাউলির বর্জন নীতি। একটি পরমাণুতে, অরবিটালে যে দুটি ইলেকট্রন থাকবে, সেই দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। কখনোই চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হবে না। আচ্ছা, হোন্ডে নীতি খেয়াল করো। হোন্ডে নীতি, হোন্ডে নীতি হলো যে একই শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে পারে। একই শক্তি সম্পন্ন, তোমাদের জন্য তো লেখা থাকলোই, তোমরা একটু লেখাটা মিলিয়ে নেবে। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এটাই হলো হুন্ডের নীতি। তোমাদেরকে একটু দেখাই, আমি খেয়াল করো। যেমন পি উপস্তরে তিনটি অরবিটাল আছে। পি উপস্তরে কি আছে? পি উপস্তরে তিনটি অরবিটাল, এটা পি একটা অরবিটাল, পি এক্স। খেয়াল করো, পি এক্স একটা অরবিটাল, পি ওয়াই আরেকটি অরবিটাল। হ্যাঁ, এরপরে পি জেড, এটা আরেকটি অরবিটাল। এখন এই যে তিনটা অরবিটাল খেয়াল করো, পি এক্স, পি ওয়াই, পি জেড, তিনটা অরবিটালের শক্তির মানই কিন্তু একই, সিমিলার। এখন যখন ইলেকট্রন যখন প্রবেশ করবে, তখন পি এক্স এ একসাথে দুইটি ইলেকট্রন প্রবেশ করতে পারবে না। পি এক্স এ কি হবে না, একসাথে দুইটি ইলেকট্রন প্রবেশ করতে পারবে না। কেন, আমি দেখাই। প্রথমে পি এক্স এ একটা ইলেকট্রন যাবে, এরপরে পি ওয়াই তে আরেকটি যাবে, এরপরে পি জেড এ আরেকটি যাবে। খেয়াল করো, যখন পি এক্স, পি ওয়াই, পি জেড তিনটি অরবিটাল যখন সর্বাধিক অযুগ্ম হয়ে যাবে, এরপরে যদি ইলেকট্রন আবার আসে বা অন্য কোনো পরমাণুর ক্ষেত্রে, তখন এখানে আবার কি হবে, এখানে আবার জোড়া হবে। এভাবে ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম, এটাকে বলা হয়েছে হলো হুন্ডের নিয়ম। বুঝতে পেরেছো বিষয়টি? এই জন্য উনি বলেছেন যে একই শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বেজোড় অবস্থায় থাকে। আশা করি বুঝতে পেরেছো। এই হলো তিনটি নিয়ম, ইলেকট্রন বিন্যাসের তিনটি নিয়ম। এখন আমরা ইলেকট্রন বিন্যাস শিখলাম, নীতিগুলো শিখলাম, এর প্রয়োগ কি, আমরা সেই প্রয়োগগুলো দেখবো। চলো, ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ কোথায় আমরা করব, এটার ব্যবহার আসলে কি, সেটি আমরা দেখব। ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ আসলে আমরা মূলত তিন ক্ষেত্রে আমরা দেখতে পাই। ইলেকট্রন বিন্যাসের এই তিন ক্ষেত্রে প্রয়োগ রয়েছে। তুমি যদি ইলেকট্রন বিন্যাস না পারো, তাহলে এই তিনটি জায়গা থেকে যদি কোনো প্রশ্ন আসে, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। এক নাম্বার কি দেখো, এক নাম্বার হলো আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা মৌলের যোজ্যতা নির্ণয় করতে পারবো। যোজ্যতা বা যোজনী আমরা নির্ণয় করতে পারবো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে। দুই, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা মৌলের অবস্থান, পর্যায় সারণীতে কোন গ্রুপে
আমরা সেটি কিন্তু বের করে দিতে পারবো। তিন, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা মৌলের সক্রিয়তা নির্ণয় করতে পারবো। কোন মৌল কেমন সক্রিয় সেটি কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা বের করে দিতে পারবো। আমরা আজকে ক্লাসের মাধ্যমে এই ইলেকট্রন বিন্যাসের প্রয়োগটা নিয়ে আমরা কিন্তু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। দেখো, মৌলের যোজ্যতা নির্ণয় প্রথমেই আমরা মৌলের যোজনী বা যোজ্যতা কিভাবে নির্ণয় করব। যোজনী তো পারো নাকি? মৌলের যোজনী বা যোজ্যতা কি? কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যাই তার যোজনী সংখ্যা। যোজনীর অনেকভাবে সংজ্ঞা দেওয়া যেতে পারে। অথবা যৌগ গঠনে কোনো পরমাণুর শেষ শক্তি স্তরের যতটি ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটি তার যোজনী বা যোজ্যতা সংখ্যা। আমরা এটি তোমাদেরকে দেখাবো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা এটি কিভাবে করতে পারি। দেখো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা 1s2 2s2 2p6 3s1। এখন এখানে দেখো, সোডিয়ামের শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে, একটি ইলেকট্রন রয়েছে। তোমাদেরকে যোজ্যতা বের করার জন্য এই কয়েকটি বিষয় কিন্তু মনে রাখতে হবে। যেমন এক নম্বর হলো, পরমাণুর শেষ শক্তি স্তরে যতটি বেজোড় ইলেকট্রন থাকবে ওই বেজোড় সংখ্যক ইলেকট্রন তার যোজনী সংখ্যা নির্দেশ করে। বুঝতে পেরেছো? তাহলে তুমি কিন্তু বলতে পারবে সহজেই বলতে পারবে যে এখানে এই দেখো, সোডিয়ামের শেষ শক্তি স্তরে একটি বিজোড় ইলেকট্রন রয়েছে, সুতরাং এর যোজনী এক। এর যোজনী কত? এক। আমরা এই কথাটাই এখানে বলেছি, তোমরা হয়তো বুঝতে পেরেছো। যে কোনো পরমাণুর শেষ শক্তি স্তরে যে বিজোড় ইলেকট্রন থাকবে সেই সংখ্যাই তার যোজনী সংখ্যা নির্দেশ করবে। আচ্ছা, আরেকটি ইলেকট্রন বিন্যাস দেখবো আমরা। দেখো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখো। অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাস দেখো তাহলে কি দেখবে? এখানে দেখো, এই যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস খেয়াল করো। এখানে দেখো যে 2p ওয়াই এবং 2p জেড, তার শেষ শক্তি স্তরে দুটি বিজোড় ইলেকট্রন রয়েছে। আমরা তো বলেছি যে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে পারি তাহলে তার যোজ্যতা বের করতে পারবো। যেহেতু তার শেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা দুইটি, এই জন্য তার যোজনীয় দুই। তাহলে অক্সিজেনের যোজনী কত? দুই। আমরা জানলাম কি করে? এই যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে। আমরা এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যেই তো আমরা আজকে বের করে দেখালাম যে আসলে কিভাবে আমরা ইলেক মৌলের যোজনী বা যোজ্যতা নির্ণয় করা যায়। এভাবে তুমি যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখবে, তার শেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যাই তার যোজনী সহজে বলে দিতে পারবে। তাহলে মৌলের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা যোজ্যতা বা যোজনী বের করা শিখে ফেলেছি। পরের ধাপে দেখো, পর্যায় সারণীতে মৌলের অবস্থান, এটি আমরা নির্ণয় করে দেখাবো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে। আমরা এখানে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিয়ে আসছি। সোডিয়াম পরমাণুর দেখো, আমরা ইলেকট্রন বিন্যাস থেকে কি দেখতে পাচ্ছি? যে 1s2 2s2 2p6 3s1। সোডিয়ামের শেষ শক্তি স্তরের এস অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে। অবস্থান নির্ণয় করতে গেলে কয়েকটি বিষয় একটু মনে রাখতে হবে আমাদের। কি কি বিষয় মনে রাখতে হবে? দেখো, যে যে সমস্ত মৌলগুলো এস ব্লক, যে সমস্ত মৌলগুলো কি এস ব্লক মৌল হবে। এই যে এস ব্লক মৌল, খেয়াল করো, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তোমাদের জন্য বোঝার সুবিধা হবে।
এস ব্লক, খেয়াল করো, কালারটা চেঞ্জ হয় নাই, কালারটা চেঞ্জ হয় নাই, কালারটা চেঞ্জ করে, হ্যাঁ, এবার হয়েছে, দেখো। এস ব্লক, এস ব্লক মৌল কাকে বলে? ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে গিয়ে শেষ হয়, সে সকল মৌলকে এস ব্লক মৌল বলা হবে। তো এখানে দেখো তো, যে সর্বশেষ ইলেকট্রন তো এসে গিয়েই শেষ হয়ে গেছে, সুতরাং এটা এস ব্লক মৌল। আর এস ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা, পর্যায় সারণীতে যে গ্রুপ সংখ্যা, এটা নির্ণয় করা একেবারে সহজ। ওই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই তার গ্রুপ সংখ্যা নির্দেশ করে, খুবই সহজ। তাহলে ইলেকট্রন যেহেতু আছে একটি, এজন্য তার গ্রুপ সংখ্যাও একটি, খেয়াল করে, এই যে গ্রুপ সংখ্যাও একটি। এখন গ্রুপ সংখ্যা কিন্তু আমি এখানে দেখো ইংরেজি নাম্বারের অনেও দেখাচ্ছি, আবার রোমান আই দিয়ে দেখিয়েছি। কারণ অন দিয়ে দেখাচ্ছি হলো সর্বাধুনিক পর্যায় সারণী 1 থেকে 18 নম্বর গ্রুপ যে রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে নাম্বার, তাদের গ্রুপ সংখ্যা এই যে ইংরেজি নাম্বারে প্রকাশ করতে হয়। আর আগের যে পর্যায় সারণী, সেখানে আধুনিক যে পর্যায় সারণী, সেক্ষেত্রে কিন্তু গ্রুপ সংখ্যা রোমান সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পেরেছো? তাহলে রোমান সংখ্যা দিয়ে যদি গ্রুপ সংখ্যা দেখায়, এরা আগের পর্যায় সারণী গ্রুপ সংখ্যা বোঝাবে। আর ইংরেজি নাম্বারে যদি গ্রুপ সংখ্যা প্রকাশ করি, তাহলে সেটি সর্বাধুনিক পর্যায় সারণীর মতে গ্রুপ সংখ্যা নির্দেশ করবে। দেখো আমরা এখানে এই কথাটা বলে দিয়েছি, নোটটা দিয়েছি আমরা, যে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান পর্যায় সংখ্যা নির্দেশ করে। আমরা গ্রুপ সংখ্যা বের করলাম, শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা গ্রুপ সংখ্যা। তাহলে পর্যায় সংখ্যা বের করতে হবে, সোডিয়ামের পর্যায় সংখ্যা কত। সোডিয়ামের পর্যায় সংখ্যা কিভাবে বের করব? এই যে ইলেকট্রন বিন্যাস করলা, 1s 2s 2p 3s, এই যে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3, এটি তার পর্যায় সংখ্যা। বুঝতে পেরেছো? পরমাণুর সর্বোচ্চ যে পর্যায় সংখ্যা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, এটাই তার পর্যায় সংখ্যা নির্দেশ করে। আচ্ছা, দেখো এখানে আরো একটি বিষয় খেয়াল করতে হবে। কারণ পর্যায় সারণীতে 4 ধরনের মৌল আছে। এস ব্লক মৌল আছে, পি ব্লক মৌল আছে, ডি ব্লক এবং এফ ব্লক মৌল রয়েছে। তোমাকে কোনটা দিবে পরীক্ষায় তুমি কিন্তু সেটি জানো না, সুতরাং আমাকে কিন্তু শিখতে হবে সবগুলোই। আমরা সেটি বলেছি, এই পর্যায় সারণীর 118টি মৌলকে 4টি ব্লকে ভাগ করা হয়, এবং এই 4টি ব্লককে আবার 2টি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। এস ও পি ব্লক মৌল, এটি কিন্তু এস ও পি ব্লক মৌল, এটি এ উপশ্রেণীর অন্তর্ভুক্ত। এস এবং পি ব্লকের যে মৌলগুলো আছে, এস ব্লকের আছে হলো তোমার কতটা, 14টি মৌল আছে। বুঝতে পেরেছো? আর পি ব্লকের আছে কতটি মৌল, 36টি মৌল আছে। এই 14টি এবং এই 36টি, এই মৌলগুলো এ উপশ্রেণীর অন্তর্ভুক্ত। আর ডি ব্লক, এখানে আছে হলো 41টি মৌল। কতটি? 41টি মৌল আছে। এবং এফ ব্লকে আছে 27টি মৌল। এই 27টি মৌল এবং 41টি মৌল, এরা হলো এই যে বি উপশ্রেণীর অন্তর্ভুক্ত। চলো আমরা আরো কয়েকটি মৌলের অবস্থান বের করে দেখাবো। দেখো, পি ব্লক মৌলের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে কিন্তু নিয়মে, খেয়াল করো। পি ব্লক মৌলের ক্ষেত্রে শেষ শক্তি স্তরের এস আর পি, এস আর পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সমষ্টির সাথে 10 যোগ করতে হবে এখানে, আবার কিন্তু খেয়াল করো,
10 যোগ করে তার গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। এটি হলো সর্বাধুনিক নিয়ম অনুসারে। আর আধুনিক নিয়ম অনুসারে এস এবং পি অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে তাই হবে তার গ্রুপ সংখ্যা। এটা মনে রাখতে হবে কিন্তু বিষয়টি। পি ব্লক মৌলের ক্ষেত্রে পি ব্লক কোনগুলো? যে সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে গিয়ে শেষ হয়, পি ব্লক মৌল বলে তাদেরকে। পি ব্লকের ক্ষেত্রে এস ও পি অরবিটালের ইলেকট্রনের সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা বের করব। এটি হলো সর্বাধুনিক নিয়ম অনুসারে যে গ্রুপগুলো লিখব ইংরেজি নাম্বারে। আর আধুনিক যে পর্যায় সারণী, সেখানে এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সমষ্টি তার গ্রুপ সংখ্যা নির্দেশ করবে। দেখি আমরা, চলো দেখো এখানে। দেখো এখানে ইলেকট্রন কোথায় গিয়ে শেষ হলো? ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে 3s2 3p5, পিতে গিয়ে কিন্তু ইলেকট্রন শেষ হয়ে গেল। সুতরাং এটি কিন্তু পি ব্লক মৌল। এটি কি ব্লক মৌল? পি ব্লক মৌল। আচ্ছা, এখন পি ব্লকের ক্ষেত্রে আমাকে গ্রুপ সংখ্যা দেখাতে হবে। আমরা বলছি যে গ্রুপ সংখ্যা দুই ভাবে বের করা যাবে। একটা হলো এই এস এবং পি অরবিটালের ইলেকট্রনের সমষ্টির সঙ্গে 10 যোগ করে, আর একটা হলো শুধু তাদের সংখ্যা যোগ করে দিলেই হয়ে যাবে। দেখো তাহলে এর গ্রুপ সংখ্যা কত? এই যে এস অরবিটালের দুটি ইলেকট্রন, পি অরবিটালের 5টি ইলেকট্রন, এর সাথে 10 যোগ করে দিলে গ্রুপ সংখ্যা কত হয়? 17। গ্রুপ কত হলো? এই যে 17 গ্রুপ। যেহেতু এখানে সমষ্টি 17 হলো ইলেকট্রন সংখ্যা, এই জন্য গ্রুপ সংখ্যা 17। এটাকে যখন আমরা আধুনিকে প্রকাশ করব, তখন এই এই 10 বাদ দিতে হবে। এই যে 10, এটা কিন্তু আর যোগ করা যাবে না। এই 10 বাদ, 10 বাদ দিলে কত হয়? 5 আর 2 7। এই যে 7, এটা রোমানে লিখতে হবে 7। বুঝতে পেরেছো? গ্রুপ সংখ্যা 7। এবং এটা যেহেতু পি ব্লক মৌল, আমরা তো শিখে এসেছি যে পি ব্লক এবং এস ব্লক এরা হলো এ উপশ্রেণীর মৌল। এজন্য 7a গ্রুপের অন্তর্ভুক্ত ক্লোরিন। আর সর্বাধুনিকে 17 নম্বর গ্রুপ। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে দেখো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? এই যে 3 3। সুতরাং এর পর্যায় সংখ্যাও 3। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, একটা ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা এবার দেখি। দেখো ডি ব্লক, ডি ব্লকের ক্ষেত্রে কিন্তু আবার একটু ভিন্নতা আছে নিয়মের, আমাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে। ডি ব্লকের ক্ষেত্রে কি করব? দেখো এই যে শেষ শক্তি স্তরের এস অরবিটালের ইলেকট্রন এবং তার পূর্বের শক্তি স্তরের ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা, এরা যোগ করে গ্রুপ সংখ্যা বের করতে হবে। খেয়াল করে কিন্তু, সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটালের ইলেকট্রন এবং তার আগের শক্তি স্তরের ডি অরবিটালের ইলেকট্রন, এর সাথে যোগ করে আমরা গ্রুপ সংখ্যা বের করব। দেখি যে এই যে দেখো এখানে আমরা জিঙ্ক এর ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6। খেয়াল করো 4s2, এইবার দেখো 3d10। এটা কিন্তু ডি ব্লক মৌল। কেন? কারণ সর্বশেষ ইলেকট্রনটি ডিতে গিয়ে শেষ হলো, এজন্য এটি ডি ব্লকের অন্তর্ভুক্ত। আমরা কিন্তু এর আগে স- বলে আসছি ডি ব্লক মৌল মোট 41টি। আচ্ছা দেখো, এখন আমাদের নিয়ম কি? নিয়ম হলো সর্বশেষ শক্তি স্তরের, একটু কালারটা চেঞ্জ করে দিই তোমাদেরকে, সর্বশেষ শক্তি স্তরের এস, এস এর ইলেকট্রন, এই যে এস এর ইলেকট্রন আর এই যে তার আগের শক্তি স্তরের ডি ইলেকট্রন যোগ করো এখন। এটা যোগ করলে কত হবে? 10 2 12। এই যে গ্রুপ সংখ্যা 12, দেখো এই যে গ্রুপ সংখ্যা 12।
বুঝতে পেরেছো? এভাবে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে অবস্থান বের করতে পারবে। আচ্ছা, আধুনিকে এই যে আমরা যে 2b লিখলাম, কেন লিখলাম? আধুনিকের ক্ষেত্রে সূত্র হলো এস এবং ডির ইলেকট্রন যোগ করার পর ইলেকট্রন সংখ্যা যদি 10-এর বেশি হয়, ভালো করে মনে রেখো, এস এবং ডির ইলেকট্রন যোগ করার পর ইলেকট্রন সংখ্যা যদি 10-এর বেশি হয়, আমাদের তো 10-এর বেশি হয়েছে, আমাদের 10 আর 2 12 হয়ে গেছে, তাহলে এই 10 বাদ দিতে হবে। বাদ দিলে কত থাকে? এই 2 থাকে। এই 2 হলো এই যে তার গ্রুপ সংখ্যা। আর এটি যেহেতু ডি ব্লকের অন্তর্ভুক্ত, এই জন্য এটি বি উপশ্রেণীর মধ্যে পড়েছে। আমরা আমরা তো এর আগে শিখলাম ডি ব্লক এবং এফ ব্লক, এটা হলো বি উপশ্রেণীর। আচ্ছা, পর্যায়, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে 4 আছে, এই জন্য পর্যায় সংখ্যা কত? 4। বিষয়টি কি বুঝতে পেরেছো ভালো করে? এভাবে কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। বুঝতে পেরেছো? প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু এই সমস্যাগুলো আর থাকবে না। এর মধ্যে দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে গেল। আমরা আজকে তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস কি, ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো কি, তারপরে ইলেকট্রন বিন্যাসের যে ব্যবহার, মৌলের অবস্থান নির্ণয় করা যায়, যোজনী নির্ণয় করা যায়, আমরা এই বিষয়গুলো আজকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। তোমরা যদি বারবার করে ভিডিওটি দেখো এবং একটু বাসায় প্র্যাকটিস করো, আমার মনে হয় ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, পরবর্তীতে ইনশাল্লাহ আমি তোমাদেরকে সমাধান করে দিব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো এবং ডিজিটাল এডুকেশনের সঙ্গে থেকো। এবং আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।